কারো কারো হয়তো যে বড় লম্বা সেন্টেন্স দেখলেই 4 বার পড়া লাগে। যতটুকু আপনি ব্রেন বুঝে না ততটুকু চাঙ্ক আপনি একসাথে নিবেন না, এটাকে ছোট করে নিবেন। সাবজেক্ট আর অ্যাকশন এই দুটো আইডেন্টিফাই করতে পারলে দেখবেন বাক্যের মিনিং আপনি ধরতে পারবেন। আজকের ভিডিওটা ফাউন্ডেশন বিল্ড করার জন্য আইএলস রিডিং এর বেলায় অত্যাবশ্যকীয়। টিপস অ্যান্ড ট্রিক্সের যত ভিডিওই দেখেন না কেন, আজকের ভিডিওটা দেখেন, তাহলে আপনার যে কম্প্রিহেন্সিভ পাওয়ারটা, অর্থাৎ একটা লাইন পড়ে বোঝার যে ক্ষমতা, সেটা সিগনিফিক্যান্টলি বাড়িয়ে নেওয়ার জন্য আজকের এই 5টা অ্যাকশন প্ল্যান আপনার জন্য খুবই দরকার। এবং চলেন উইদাউট ফার্দার ডিলে আমরা এটা শুরু করি। কম্প্রিহেন্সিবিলিটি কেন ম্যাটার করে? ওয়াই ডাজ ইট ম্যাটার? কম্প্রিহেন্সিবিলিটির মেইন কারণ হচ্ছে আমরা যারা ক্যানট এফিশিয়েন্টলি ডিকোড মিনিং, মানে হচ্ছে একটা লাইনকে যখন খুব সুন্দরভাবে আপনি ভাগ করতে পারেন না, বিশেষ করে কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড লাইন যেগুলোতে মাল্টিপল পার্টস থাকে, কমা দিয়ে দিয়ে কিংবা কমা দিয়ে ক্লজ আকারে মাল্টিপল ক্লজেস যদি একটা সেন্টেন্সে থাকে, তখন দেখা যায় যে স্টুডেন্টরা এটা হার্ড টাইম ফেস করে। এটা থেকে খুব সহজে সুন্দর করে এফিশিয়েন্টলি ডিকোড মিনিংটাকে সে রিড করতে পারে না। আর কম্প্রিহেন্সিবিলিটিটা মানে কি? মানে হচ্ছে যে এটাকে সুন্দর করে ডিকোড করতে পারা, একটা লাইনকে মিনিংটা বুঝতে পারা লাইনটা পড়ে। দ্যাটস দ্য কম্প্রিহেন্সিবিলিটি। তাহলে আমরা এই ভিডিওতে কি করব? আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা মিনিংফুল ইউনিটগুলোকে কিভাবে আলাদা আলাদা করে আমরা ছোট ছোট করে আমাদের ব্রেনে ঢুকাবো। এটাকে আমরা বলি চাঙ্কিং বা মিনিংফুল চাঙ্কস, যেটা এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তারপরে আমরা দেখব কোর মিনিং, মানে একটা বাক্যের কোর মিনিং বোঝা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ না, মোটামুটি এই বাক্যটা কি বলতে চাইছে সেটা ছোট করে বুঝে ফেলা। মানে লম্বা সেন্টেন্স আছে, এটার মূল মিনিংটা কি 2 শব্দে যদি প্রকাশ করতে পারি, সেটার নাম হচ্ছে কোর মিনিং। তারপরে হচ্ছে কিছু ডিস্ট্রাক্টর থাকে প্রতিটা বাক্যকেই। আইএলস এটা আইএলসের স্বার্থেই করে। আইএলস আপনার কম্প্রিহেন্সিভ এবিলিটি এটা জাজ করার জন্য প্রচুর ডিস্ট্রাক্টর বসায়। এটা কমা দিয়ে দিয়ে প্রচুর এক্সট্রা ইনফরমেশন হতে পারে, অথবা কিছু কোয়ালিফাইং ওয়ার্ডস আছে যেটার মাধ্যমে ডিস্ট্রাকশন তৈরি করা হয় অ্যান্সারকে গাইড অথবা ডুবিয়াস দিকে নিয়ে দেওয়ার জন্য, মানে হচ্ছে কিছুটা কনফিউশন তৈরি করার জন্য। আর ফাইনালি আমরা যেটা দেখবো, যাদের ব্যান্ড 7+ টার্গেট বা ব্যান্ড 7 যাদের টার্গেট, তাদের মাস্ট এটা করতে হবে 5 নাম্বারটা, মানে হচ্ছে নিজেকে কোয়েশ্চেন তৈরি করতে হবে। অর্থাৎ আপনি একজন এক্সামিনার হিসেবে কাজ করবেন, একটা টেক্সট পড়ে একটা এক্সামিনার হিসেবে। স্ট্র্যাটেজি 1, রিড থ্রু চাঙ্কিং। এটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট। আপনার ইংরেজি লেভেল যদি 4.5ও হয়, 5ও হয়, 5.5ও হয়, তাও আপনি এটা দিয়ে একদম ইনস্ট্যান্টলি আপনার জিনিসগুলো ইমপ্রুভ করে ফেলতে পারবেন। চাঙ্কিং মানে হচ্ছে একটা লম্বা সেন্টেন্সকে ভাগ করে বলা। অর্থাৎ আপনি যদি একটা পুরো লম্বা সেন্টেন্স পড়তে চান, আপনার এইগুলো পড়ে নিন পিডিএফ। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই চাঙ্কিংটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? চাঙ্কিং এর মাধ্যমে একটা সেন্টেন্স আপনার 4 বার পড়া লাগবে না, দেখবেন একবার বা হার্ডলি 2 বার পড়লে আপনি এটার মিনিংটা খুব সুন্দর করে বুঝে যাবেন পার্ট বাই পার্ট। আর যদি চাঙ্কিং ছাড়া পড়েন, প্রপারলি চাঙ্কিং না হয়, তাহলে দেখবেন এটা একটা সেন্টেন্স 4 বার 5 বার পড়া লাগতেছে। আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারতেছেন। কারো কারো হয়তো যে বড় লম্বা সেন্টেন্স দেখলেই 4 বার পড়া লাগে। এই যে 4 বার পড়েন, 4 বার পড়ার টাইম তো আইএলস পরীক্ষায় পাবেন না। তো এটাকে এফিশিয়েন্টলি টাইম ম্যানেজমেন্ট করার জন্য চাঙ্কিং একটা, আমি বলবো চাঙ্কিং হচ্ছে সবচেয়ে বড় টুল যেটা আপনার থাকতে হবে। এক্সাম্পলটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে এই যে একটা বড় সেন্টেন্স দেখেন, দ্য র্যাপিড এক্সপানশন অব আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন ডেভেলপিং নেশনস। আমি অবশ্য চাঙ্কিং অলরেডি করতেছি বিকজ এটা ইনগ্রেইনড, মানে আমি স্বভাবতই করি। ড্রিভেন লার্জলি বাই foreign investment and government policy has led to significant displacements of rural communities. চাঙ্কিং করার সময়, চাঙ্কিং মানে হচ্ছে ভাগ ভাগ করে পড়বেন আপনি। এই যে দ্য র্যাপিড এক্সপেনশন অফ আরবান ইনফ্রাস্ট্রাকচার, আমি যদি চাঙ্কিং করি, আমি যদি স্ল্যাশ দিয়ে দিয়ে করি, এখানে একটু দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেখেন এভাবে কিন্তু আমরা পুরোটা ভাগে ভাগে পড়বো। ইনস্টেড অফ এভাবেও কখনো পড়বেন না, দ্য র্যাপিড এক্সপেনশন অফ আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন ডেভেলপমেন্ট নেশনস ড্রিভেন, এভাবে পড়বেন না। এভাবে পড়লে আপনার ব্রেন এই মিনিংগুলো নিতে পারবে না। বাসায় প্র্যাকটিস করবেন এটা এইভাবে। আপনার ব্রেন যতটুকু নিতে পারে ততটুকুকে আপনি চাঙ্ক বানাবেন। ফর মি, আমার ইংরেজি লেভেল কোয়াইট হাই, আমি চাঙ্ক হিসেবে এই দ্য র্যাপিড এক্সপেনশন অফ আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন ডেভেলপিং নেশনস পুরোটাকে আমি একটা চাঙ্ক হিসেবে নিতে পারবো। মাই ব্রেন ইজ মেকিং সেন্স,
বাট আপনারা যদি প্রথমে কি করবেন, বেশি ছোট নেবেন, তারপরে আস্তে 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 এক্সপ্যান্ড করার চেষ্টা করতে পারেন। বাট ডোন্ট ট্রাই যে যতটুকু আপনি ব্রেন বুঝে না ততটুকু চাঙ্ক আপনি একসাথে নেবেন না, এটাকে ছোট করে নেবেন। যেমন আমি বলছি যে আমি পুরোটাই একটা চাঙ্ক হিসেবে নিতে পারবো, দ্য র্যাপিড এক্সপানশন অফ আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন ডেভেলপিং নেশনস, পুরোটাই আমার ব্রেন ক্যাচ করতে পারতেছে। বাট আপনাদেরকে আমি কি সাজেস্ট করবো, প্রথমে শুরু করেন এইভাবে, দ্য র্যাপিড এক্সপানশন অফ আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন ডেভেলপিং নেশনস। ওকে, এটাকে দুইটা ভাগ করলেন, পড়বেন প্রথম চাঙ্কটা একটানে, তারপরে গ্যাপ দিয়ে, তারপরে আরেকটানে পরের চাঙ্কটা পড়বেন, পজ দিয়ে দিয়ে পড়তে হবে। দি র্যাপিড এক্সপানশন, পজ, of urban infrastructure in developing nations, pause, driven largely by, pause, foreign investment and government policy, pause, has led to, pause, significant displacement, pause, of rural communities. এইভাবে পড়ে ভার্সাস আপনি যদি পুরোটা একটানে পড়ে পড়ে দেখেন, দুটোর কম্প্যারিজনটা নিজে নিজে করে দেখেন, দেখবেন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই চাঙ্কিংটা মাস্ট করতে হবে। কেন করতে হবে? ইভেন যাদের ব্যান্ড 9 আসে, আমি ব্যান্ড 9 পাইছি, তারাও এই চাঙ্কিংয়েই পড়ে। এবং এই চাঙ্কিংটা হয় কি, আপনারা যখন বেশি দিন করতে থাকবেন তখন এইটার মাধুর্য এত বেশি বিমোহিত করবে আপনাকে, আপনি এটা প্রেমে পড়ে যাবেন, এবং এটা আপনার একটা নেসেসারি টুল কিট হয়ে যাবে। আপনি অভ্যাসগতভাবেই এভাবেই পড়তে থাকবেন, আপনার পড়াটাই এরকম হবে। অ্যান্ড ইট ইজ দি আইডিয়াল মেথড টু রিড এনি আর্টিকেলস, এনিথিং। তো এই যে দেখেন, আফটার চাঙ্কিং, এখানে আমি একটা জিনিস ভাগ করে দিয়েছি। আপনারা এইরকমই করতে হবে তা না, আপনি যদি ছোট ছোট করতে চান, আরও ছোট করতে চান, ইনিশিয়ালি ছোট করেন, আস্তে আস্তে একটু বড় করেন, একটু বড় করেন, তারপর একটা আইডিয়াল ব্যালেন্সে চলে আসেন। দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা করবো, এটা মানে কি, আমরা একটা হোমওয়ার্ক এখানে দিছি, যে এই হোমওয়ার্কটা আপনারা পিডিএফটা ডাউনলোড করে এটা কপি করে করবেন কি, এখানে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আপনি পড়বেন বাসায়, এটা হচ্ছে আপনার কাজ। এখন এর নিচে আরও একটা বড় হোমওয়ার্ক আছে। বড় হোমওয়ার্ক হচ্ছে, এটা একটা আইএলস এর রিডিং আর্টিকেল, ফুল আর্টিকেল। এই আর্টিকেলটা আমরা চাঙ্কিং করে পড়বো। যেমন আমি প্রথম প্যারাটা করে দিচ্ছি, বাকিটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক। ইন 2016, এখানে আমরা একটা ইয়ে দিব, স্ল্যাশ, দি ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার, ওকে, Andy Murray was ranked, okay, as the world's number one. Okay, it was an incredible achievement, okay, by any standard. Okay, made even more remarkable, okay, by the fact that he did this during a period considered to be one of the strongest in the sports history. Okay, in the sports history arekta, competing against the likes of Rafael Nadal, Roger Federer and Novak Djokovic, to name just a few. Okay, yet 5 years previously he had been regarded as a talented outsider who entered, okay, but never won the major tournaments. আমি একটু বেশি ছোট করে এটা চাঙ্কিংটা করছি। এই চাঙ্কিংটা ডান, আপনারা এভাবেই পড়বেন। এভাবে পড়ে ভার্সাস পুরো লাইনটা একসাথে পড়ে আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন, দেখবেন এভাবে 2বার পড়লে যতটুকু বুঝবেন, আপনি যদি পুরো সেন্টেন্সটা লম্বা আকারে টানা পড়ে যান, তাহলে 4বার 5বার লাগবে। অর্থাৎ টাইম সেভের একটা ক্লিয়ার ইন্ডিকেশন এখানে থাকবে। তা আপনারা পুরোটা, বাকিটা কাজ রইল যে বাকিটা আপনারা করবেন। প্রতিবারই যখন আপনি রিডিং করেন, আপনি চেষ্টা করবেন এই চাঙ্কিংটা আপনার ভিতরে ঢুকিয়ে ফেলার জন্য। যদি দেখেন যে এটা অভ্যাসগতভাবে আসতেছে না, তাহলে এরকম প্যাসেজ, আইএলস ক্যামব্রিজের প্যাসেজ নিয়ে বারবার চাঙ্কিং করেন, শুধু অনলি চাঙ্কিং করেন। এটার অ্যান্সার দেওয়ার দরকার নাই, এটার কিছুই করার দরকার নাই, জাস্ট চাঙ্কিং করে করে বোঝার চেষ্টা করেন। ওকে, নেক্সট আরেকটা জিনিস, এটাও টাইম এফিসিয়েন্সি বাড়ানোর জন্য করতে হবে, সেটা হচ্ছে স্পট সাবজেক্টস অ্যান্ড অ্যাকশনস। এই লাইনটা কি অ্যাকশন মিন করতেছে, এটা বোঝার জন্য আপনাকে সাবজেক্ট অ্যান্ড অ্যাকশন আইডেন্টিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছুটা গ্রামার রুল আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ এই গ্রামার রুলগুলো যদি আপনার জানা থাকে তাহলে স্পটিংটা খুব দ্রুত হয়। এটা অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে একটা সেন্টেন্সের মূল মিনিংটা ক্যারি করে হচ্ছে সাধারণত সাবজেক্ট আর অ্যাকশন, এই দুইটাতেই মূল মিনিংটা ক্যারি করে। হ্যাঁ, এক্সট্রা ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো থেকেও রিডিংয়ে কোয়েশ্চেন করবে,
বাট আপনি যখন স্কিমিং করবেন বা স্ক্যানিং করবেন তখন তো আপনাকে ওই এক্সট্রা ইনফরমেশনগুলো বাদ দিয়ে আপনার মূল অ্যাকশন মূল সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, কারণ না হলে আপনি বাক্যের থিম ধরতে পারবেন না। থিম মানে গ্লোবাল মিনিং বা জেনারেল মিনিং। তো জেনারেল মিনিংটা প্রথমে ধরতে হবে, কারণ জেনারেল মিনিং ধরাটা আমরা জন্য কি করি, আমরা স্কিমিং করি বা স্ক্যানিং করি। তো এই স্ক্যানিং স্কিমিং এর সময় আমরা তো পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড, আমরা একটু আগে যেটা চাঙ্কিং করছি ওই চাঙ্কিং আমরা করব না। আমরা স্পট করার চেষ্টা করব, ওকে দিস ইজ দ্য গাই হু ইজ ডুইং থিংস, দিস ইজ দ্য অ্যাকশন হি ইজ ডুইং, মানে সাবজেক্ট আর অ্যাকশন এই দুটো আইডেন্টিফাই করতে পারলে দেখবেন বাক্যের মিনিং আপনি ধরতে পারবেন। প্রতিটা সেন্টেন্সের বেলায় এটা প্রযোজ্য। তাহলে এটার জন্য কি আপনাকে করতে হবে, এটার জন্য একটাই এক্সারসাইজ, সেটা হচ্ছে এসবিও স্ট্রিপ, যেটাকে বলি আমরা এসবিও স্ট্রিপ, মানে হচ্ছে বাকি সব ফেলে দিয়ে এসভিও রেখে দেওয়া। অর্থাৎ আপনি এখন একটু সার্জন হবেন, আপনি একটা লম্বা সেন্টেন্স নেবেন, এই লম্বা সেন্টেন্স থেকে শুধু ভার্ব আর সাবজেক্ট রাখবেন, অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট রাখবেন, বাকি সব ফেলে দেবেন। তখন যে সেন্টেন্সটা থাকবে সেটার নাম হচ্ছে এসভিও স্ট্রিপ। স্ট্রিপ মানে হচ্ছে খুলে ফেলা, অন্য কিছু আলাদা করে ফেলা। দেখেন এক্সাম্পল হিসেবে কি, সায়েন্টিস্টস অ্যাট দি ইউনিভার্সিটি হু হ্যাড বিন কন্ডাক্টিং রিসার্চ ফর ওভার এ ডিকেড ফাইনালি পাবলিশড রেজাল্টস দ্যাট চ্যালেঞ্জড লং হেল্ড অ্যাজাম্পশনস অ্যাবাউট হিউম্যান মেমোরি। একটা সুন্দর লাইন, এরকম লাইন কিন্তু আসে। এখানে সাবজেক্ট কোনটা আমাকে বাইর করতে হবে, সাবজেক্ট হচ্ছে এই যে সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট হচ্ছে সাবজেক্ট। অ্যাট দি ইউনিভার্সিটি আমার খুব বেশি দরকার নাই, বাট আমি সাবজেক্ট তো পাইছি সায়েন্টিস্টস। ওকে, কি করছে সে, অ্যাকশনটা কি, পাবলিশড। কি কি পাবলিশ করছে, রেজাল্টস। তাহলে সায়েন্টিস্টস পাবলিশড রেজাল্টস, এইভাবে যদি লিখি এসবিও স্ট্রিপ হয়ে গেল। তাহলে আমার এসবিও স্ট্রিপটা কি হবে, স্ট্রিপ্ট সেন্টেন্সটা কি হবে, এই যে স্ট্রিপ্ট সেন্টেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ দ্য আলটিমেট গোল। স্ট্রিপ্ট সেন্টেন্স কি হবে, সায়েন্টিস্টস পাবলিশড রেজাল্টস। তাহলে এইভাবে আমরা করব। ওকে, এখানে এক্সট্রা ইনফরমেশন আকারে বিভিন্ন জিনিস আছে, এটা আমি নোট করে দিছি যে এটা এগুলো বাকিগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশনের ব্যাপারে আমরা একটু পরে আসছি। হোমওয়ার্কটা কি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে এই লাইনটাকে স্ট্রিপ করেন, এই লাইনটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এসবিও স্ট্রিপ এটা করেন, এই লাইনটাকে এসবিও স্ট্রিপ করেন। ওকে, আমরা একটু আগে যে আইএলস এর প্যাসেজটা নিয়েছিলাম সেখান থেকে দেখি আমরা একটু এসবিও স্ট্রিপ করতে পারি কিনা। আমরা সেন্টেন্সটা একটু দূরে নিয়ে নিই। হ্যাঁ, এখানে আমরা এই সেন্টেন্সের এসভিও স্ট্রিপটা করি। তাহলে এখানে সাবজেক্ট কি, ইন 2016 দরকার আছে আমার, এটা এক্সট্রা ইনফরমেশন। দ্য ব্রিটিশ প্রফেশনাল প্লেয়ার এনডি মারে, এনডি মারে হচ্ছে আমার এখানকার সাবজেক্ট। তাহলে আমি এনডি ওয়াই was ranked নাম্বার ওয়ান। আমি দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ানও বাদ দিছি, র্যাঙ্কড অ্যাকচুয়ালি দান দিতে হবে, এজও দিতে হবে যদি আমি সেন্টেন্স লিখতে চাই। বাট আমি সেন্টেন্সটাকে যদি অ্যাভয়েড করে শুধু এটুকু রাখি, এসবিও স্ট্রিপ করলাম, কারণ এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট আছে, কিন্তু এই এসবিও স্ট্রিপটা কিন্তু সুন্দর হয়েছে আমাদের। আমরা কিন্তু দেখেন এখন আপনি যদি এটা পড়েন, ব্রেন কি আপনাকে কোনো একটা মিনিং দিবে না, এন্ডি মারি ওয়াজ র্যাঙ্কড নাম্বার ওয়ান, ইট মেক্স পারফেক্ট সেন্স। তার মানে ওই লাইনে যেই জিনিসটা ডিটেলে লেখা সেই জিনিসটাকে আমরা একটু জিস্টটা কিন্তু বুঝতে পারছি, এন্ডি মারি ওয়াজ র্যাঙ্কড নাম্বার ওয়ান। সো এইভাবে আপনারা প্রতিটা লাইন করতে পারেন, যত বেশি করবেন তত ভালো হবে, তত বেশি আপনার কমপ্লেক্স সেন্টেন্স ডিকোড করা তত বেশি সহজ হবে। বিশেষ করে যেসব সেন্টেন্সে ডিস্ট্রাক্টেড থাকে এবং লম্বা লম্বা কমা দিয়ে 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 জাম্বো মার্কা সেন্টেন্স তৈরি করে, ওই সেন্টেন্সগুলো বোঝার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। এবং আপনি দেখবেন যে আপনারা যারা পড়েন, যাদের ইংরেজি লেভেল গড়পড়তা B1 B2 বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, কি ইভেন অ্যাডভান্সড লেভেলেও লম্বা কমপ্লেক্স সেন্টেন্স দেখলেই দেখবেন 4-5 বার পড়তে হয়, 6 বার পড়তে হয়। তো ওইটাকে যদি আপনি দুইটা জিনিসের কম্বিনেশন করতে পারেন, এক নাম্বার হচ্ছে চাঙ্কিং এবং সেকেন্ড হচ্ছে এসভিও স্ট্রিপ, এই এসভিওটা বের করতে পারেন, আপনারা দেখবেন পড়ার যে টাইম রিকোয়ারমেন্টটা সেটা সিগনিফিক্যান্টলি কমে আসবে। এটা খুবই ইফেক্টিভ একটা রাস্তা, আপনাকে জাস্ট কিছুদিন প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসের ইমপ্রুভমেন্টগুলো আমার দেখা মতে সবচেয়ে দ্রুততম সময় হয়। অর্থাৎ গ্রামার শেখা বা অন্যান্য জিনিস শিখতে যেমন সময় লাগে অনেক, এগুলো শিখতে এত সময় লাগে না, এগুলো খুব দ্রুত ইমপ্রুভ করা যায়। আপনি প্র্যাকটিস করলে দ্রুতই আপনি বুঝতে পারবেন আপনার ভেতর থেকে চেঞ্জ চলে আসছে।
এবারে চলেন আমরা এক্সট্রা ইনফরমেশন এবং ডিস্ট্র্যাক্টর আমাদেরকে ট্র্যাপে ফেলে এবং এটা থেকে কিভাবে বাঁচা যায় এটা আমরা চিন্তা করি। এই ডিস্ট্র্যাক্টরগুলো কিন্তু আমাদের অ্যান্সার কোয়ালিফাই বা অ্যান্সারকে ডিরেকশন দেয়। আবার এক্সট্রা ইনফরমেশন আমাদের সেন্টেন্সের মিনিংও চেঞ্জ করে, আবার ঠিক তেমনি মিনিংটা বোঝার জন্য বেশ কনফিউজিং একটা জায়গা তৈরি করে। কারণ এক্সট্রা ইনফরমেশন অনেক সময় কিভাবে থাকে, কমা আকারে বিভিন্ন বড় বড় কমা দিয়ে দিয়ে জাম্বো মার্কার সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়ায়। বাট রিমেম্বার, এই এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমাদের অ্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে এই এক্সট্রা ইনফরমেশন ডিস্ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। আমরা চলেন প্র্যাকটিক্যালি দেখি। ধরেন এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিভাবে আপনাকে টেস্ট করে, সেটা হচ্ছে যে আপনি প্রিসাইজলি মিনটা কি করতেছে এটা আপনি ধরতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে ওর টেস্টিংয়ের মূল কায়দা। যেমন আমি একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ক্লিয়ারলি হবে। যেমন নিয়ার সিনোনিম দ্যাট চেঞ্জ মিনিং স্লাইটলি, যেমন মে রিডিউস ভার্সাস এলিমিনেটস। মে রিডিউস মানে হচ্ছে দ্যার ইজ পসিবিলিটি, এলিমিনেটস মানে হচ্ছে এটা হলে এটা হয়। টাইম কোয়ালিফায়ার, বিফোর 1990s, আফটার 2000। সো দুইটার মধ্যে কিন্তু গ্যাপ আছে। বিফোর 1990s মানে 1990 এর আগে, 2000 সালের পরে, দুই জিনিস কিন্তু এটা মাথায় রাখতে হবে। বাকি ইনফরমেশন হয়তো সেম, কিন্তু দেখবেন টাইমটা চেঞ্জ করে দিয়ে তারা এটাকে ট্রুথ থেকে ফলস বানিয়ে দিছে অথবা নট গিভেন বানিয়ে ফেলছে। কন্ডিশনালস দ্যাট চেঞ্জ সার্টেইনটি মানে হচ্ছে ইফ ইমপ্লিমেন্টেড ভার্সাস ওয়েন ইমপ্লিমেন্টেড। ইফ ইমপ্লিমেন্টেড মানে হচ্ছে যদি এটা ইমপ্লিমেন্ট করা হয়, ভার্সাস ওয়েন ইমপ্লিমেন্টেড মানে একটু চেঞ্জ আছে, স্লাইটলি চেঞ্জ আছে। স্কোপ চেঞ্জেস, সাম সায়েন্টিস্ট বা ভার্সাস অল সায়েন্টিস্ট। সাম আর অল এর মধ্যে পার্থক্য আছেই। সাম মানে হচ্ছে কেউ কেউ, আর অল সায়েন্টিস্ট মানে হচ্ছে এভরিওয়ান, অল সায়েন্টিস্ট। রিভার্স কজ ইফেক্ট রিলেশনশিপ, এটা হচ্ছে কোনটা কজ কোনটা রেজাল্ট, কোনটার রেজাল্ট কোনটা কজ, এইটা বুঝতে না পারার মানে বিকজের আগে কোনটা পরে কোনটা, এটা নিয়ে একটা ভেজাল লাগাই দেয়। এটা আমরা যতই প্র্যাকটিস করবেন ততই আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তবে এখানকার মূল কাহিনী যেটা, সেটা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো এগুলো সম্বন্ধে অ্যাওয়্যার হওয়া, একটা সেন্টেন্সে যখন দেখবেন এগুলো নোট করা। চলেন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হচ্ছে সাম রিসার্চার্স, এখানে কি লেখা আছে, সাম। আমার মাথায় এটা ক্যাচ করতে হবে, এটা সাম বলছে। আপনি দেখেন এইখানে কোনো শব্দ এরকম না যে এই শব্দের অর্থ কেউ পারে না। এটা ফুললি স্ট্র্যাটেজিক বিষয়। এই জিনিসগুলো ব্রেনটাকে ট্রেন করে নিলে আপনার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। যখনই আপনি সাম রিসার্চার বুঝছেন, ওকে, ইউর ব্রেন শুড গিভ ইউ অ্যান অ্যালার্ম, ওকে, সাম রিসার্চার্স, নট অল রিসার্চার্স, believe that social media may contribute to feelings of anxiety in adolescents, particularly those who spend more than 3 hours per day on such platforms. Question answer choice. Social media causes anxiety in all teenagers. দেখেন তো কি বলছে, feeling anxiety in adolescents, particularly those who spend more time 3 hours per day on such। কিন্তু সে কি বলতেছে এখানে, অ্যান্সারটা কি বলছে, ইন অল টিনেজার্স। তাহলে আমার অবজেকশনের ওয়ার্ড কোনটা, এই অলটাই হচ্ছে আমার অবজেকশনমূলক ওয়ার্ড। দেখেন এটা কেন রং। সাম রিসার্চার্স বিলিভ, এটা কিন্তু একটা এস্টাবলিশড ফ্যাক্ট না। সাম রিসার্চার্স বিলিভ মানে কি, কেউ কেউ বিলিভ করে, ইটস নট অ্যান এস্টাবলিশড ওয়ান। মে কন্ট্রিবিউট এটাও একটা এক ধরনের কি বলছে যে আনসার্টেনটি, এটা করতে পারে। সাম রিসার্চার্স and not all researchers may contribute আর কজ একই জিনিস না। adolescents who use 3 hours plus per day, এটা অল টিনেজার্স না। সো এই অল টিনেজার্স দিয়েও এটাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, আদার টু ফ্যাক্টরস দিয়েও ডিসকোয়ালিফাই করা হয়েছে। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি আসে, এই সেন্টেন্সটা যদি লিখে যে সোশ্যাল মিডিয়া কজেস অ্যাংজাইটি ইন অল টিনেজার্স, এটা ভুল হবে। এটা এই সেন্টেন্সের, এই বড় সেন্টেন্সের সিনোনিমাস না এটা। ওকে, হোমওয়ার্ক করেন। হোমওয়ার্কটা হচ্ছে এই প্যাসেজটা পড়েন, এই লাইনটা পড়েন, এই লাইনটা পড়েন এবং এই লাইনটা এই লাইনের সাথে মিলান, কোনটা ডিস্ট্রাক্টর, কোনটা আপনার মিলতেছে না। read this passage and identify which answer choice is a distractor and why. যেমন studies suggest that modern exercise can improve sleep quality in adults over 50, especially when performed in the morning. Can improve, আবার বলছি can improve, exercise improves sleep
ফর অল এজ গ্রুপস। আমি আনসার বলতেছি না, এটা কি ডিস্ট্রাক্টর আছে কি নাই? মর্নিং এক্সারসাইজ মে বেনিফিট স্লিপ ইন older adults, বলতেছি না। এক্সারসাইজ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ স্লিপ ট্রিটমেন্ট অ্যাভেলেবল। ওকে, এখানে দুইটা অপশনে ডিস্ট্রাক্টর আছে, একটাতে ডিস্ট্রাক্টর নাই, অর্থাৎ একটা এটাকে ম্যাচ করে, সাপোর্ট করে। আপনাদের জন্য হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্ক করে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন বা আমাকে রিচ আউট করতে পারেন। আই উইল গিভ ইউ দ্য কারেক্ট অ্যান্সার্স। নাও আরেকটা যেটা হোমওয়ার্ক আপনাদের জন্য করতে হবে সেটা হচ্ছে ইন 2016 দি ব্রিটিশ টেনিস প্লেয়ার ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দি ওয়ার্ল্ডস নাম্বার 1। এখানে কি কোথাও কোনো কোয়ালিফাইং বা ডিস্ট্রাক্টিং কিছু আছে? আছে, এটা হচ্ছে নাম্বার 1। সে কিন্তু নাম্বার 1, বেস্ট, দি বেস্ট। তার কিন্তু আর কোনো, ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড। এই যে একটা ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট, any standard, made even more remarkable by the fact that he did this during a period to be considered to be one of the strongest. See, one of the strongest. এটাও একটা ডিস্ট্রাক্টর। কি ধরনের ডিস্ট্রাক্টর? যে one of the strongest time এসে এটা করছে in sports history, competing against the likes of Rafael Nadal, Roger Federer and Novak Djokovic, to name just a few. Yet 5 years previously he was regarded as a talented outsider who entered but never won. See, never won. এগুলো একদম এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে তাকে কোয়ালিফাই করে দিচ্ছে, ডিস্ট্রাকশন তৈরি করতেছে। এই সব শব্দ যখন থাকবে তখন ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন দেওয়ার সময় এই শব্দগুলোর প্রতি আপনার ভালো করে ইনভেস্টিগেট করে তারপর অ্যান্সারটা দিতে হবে, কারণ এই শব্দগুলো চেঞ্জ করে দেয়, অ্যান্সারগুলোকে চেঞ্জ করে ফেলে। নেভার ওয়ান মানে হচ্ছে একদিনও জিতে নাই, একবারও জিতে নাই। ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, নাম্বার 1। সুতরাং এই জিনিসগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এইভাবে আপনি যখন পড়বেন তখন এই ডিস্ট্রাক্টরগুলোকে ভিতরে ভিতরে আওড়াইতে থাকবেন। ওকে, এটা এখানে এটা বলছে, এটা স্ট্রং ল্যাঙ্গুয়েজ, এখানে এটা ফিক্স করে দিয়েছে নাম্বার দিয়ে, এখানে এটা একটা শাল বলছে, তার মানে এটার আগেও না পরেও না, থিংস লাইক দ্যাট। এইভাবে যখন ব্রেনটাকে একটু অ্যাওয়্যার করবেন তখন দেখবেন পড়ার সময় আপনার এই মিনিংগুলো বোঝাটা ইজি হবে। এগুলো মেইনলি কাজে লাগবে হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেনের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। পুরোটা আপনি যদি প্র্যাকটিস করেন আরও বেশি বুঝতে পারবেন। এভাবে জাস্ট হাইলাইট করবেন। আপনারা এই যে প্রথম 3টে এক্সারসাইজ দেখাইলাম আমি, 3টে কিন্তু একসাথে করবেন না। প্রথমে চাঙ্কিং করবেন, সেকেন্ডে এসবিও স্ট্রিপিং করবেন, থার্ডে এসে আপনি করবেন, মানে প্রতিবারই এই প্যারাটা নতুন করে নেবেন। ওকে, নাও আমরা 4th স্টেজে আসি। সেটা হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিড অ্যান্ড রিটেল। এটার মানে হচ্ছে একটা লাইন পড়বেন এবং চোখ বন্ধ করে বলবেন এটার মিনিংটা, ইন 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস বলবেন। অর্থাৎ আপনি অনেকটা যেটা করছেন সেটা হচ্ছে একটু লাইন বলে আর কাউকে পাস করতেছেন, কি ইনফরমেশন দিচ্ছে এটা এক কথায় বলে দিচ্ছেন, এরকম। এটাকে বলা হচ্ছে রিড অ্যান্ড রিটেল। মানে হচ্ছে রিটেল মানে হচ্ছে কোন একটা জিনিস হোলসেলে আপনি নিছেন তারপরে রিটেল আউট করতেছেন, এটার নাম আমরা বলি রিড অ্যান্ড রিটেল, ভেরি কমন টার্ম। প্যারাগ্রাফটা পড়বেন, তারপরে এই টেক্সটার উপরে হাত দিয়ে মানে বন্ধ করে দিবেন, অর্থাৎ একটা প্যারাগ্রাফ পড়ে এটাকে বন্ধ করে দিয়ে তারপর অথবা চোখ বন্ধ করে এটা বলবেন যে কি আপনি কি পড়ছিলেন, মেইন আইডিয়াগুলো বলবেন, নট ওয়ার্ড ফর ওয়ার্ড। আপনি একটা সেন্টেন্স পরে, যেমন ধরেন এটাকে দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হুইচ বিগ্যান ইন ব্রিটেন ইন দ্য লেট 18th century ফান্ডামেন্টালি অল্টার্ড প্যাটার্ন অফ ওয়ার্কস অ্যান্ড সোসাইটি। ওকে, 18th centuryতে কি বললো, ফান্ডামেন্টালি এটা চেঞ্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, ফান্ডামেন্টালি তাদের ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস হাউ ইউ কাইন্ড অফ ডেসক্রাইব ইট। তারপরে কি, ফ্যাক্টরি প্রোডাকশন রিপ্লেসড কটেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আরবান মাইগ্রেশন অ্যাক্সিলারেটেড লিডিং টু ক্রাউডেড সিটিজ অ্যান্ড পোর স্যানিটেশন। ওকে, তো কী হয়েছে, তাদের ওই আরবানাইজেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, ফ্যাক্টরি ওয়ার্কারগুলো রিপ্লেস হয়ে গেছে, স্যানিটেশন পোর হয়েছে, আর কি হয়েছে, ক্রাউডেড হয়ে গেছে। আমি যতদূর করছে রিকল করতে পারছি আমি এটা বলছি। সো দিস ইজ হাউ আপনি একটা সেন্টেন্স পড়বেন আর উপর দিকে তাকায় এটা বলবেন যে কি বলছিল এটা। চেষ্টা করবেন একবার পরেই এটা বলার জন্য। এটা আপনি যদি একবার না পড়েন, প্রথমে যদি মনে হয় 2বার পড়তে হচ্ছে পড়েন, নো প্রবলেম, 3বার পড়তে হচ্ছে পড়েন, বাট আপনার গোল হচ্ছে আলটিমেটলি আপনি সেন্টেন্সটা একবার পড়বেন, তারপর চোখ বন্ধ করে এটার মিনিং আপনি বলে ফেলতে পারবেন। বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, উর্দুতে বলেন, কোনো সমস্যা নাই।
এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি যদি মিনিংটা মেক সেন্স করে দ্যাটস ওকে। আপনার দরকার হচ্ছে ব্রেনকে ট্রেন করা, যে একবার দেখছো তুমি চোখ দিয়ে, সুতরাং এখন তুমি একটা মিনিং মেক করো। আপনি জাস্ট এই ট্রেনিং লুপটাতে আপনার ব্রেনটাকে ট্রেনিং 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 দিচ্ছেন। দ্যাটস হোয়াট ইউ আর ডুইং। আবার স্টেপ নাম্বার 3-তে কী করবেন, আপনি যখন চোখ খুলে আবার দেখবেন যে আপনি কিছু কি মিস করছিলেন, চিন্তা করে দেখেন যে কিছু একটা মিস করছিলেন, ওকে আবার পড়েন, আবার বলেন, আবার পড়েন, আবার বলেন, এইভাবে অগ্রসর হবেন। এই যে প্যাসেজ একটা লাইন নেবেন, এই লাইনটা নেবেন, পড়বেন, তারপর বলবেন, চোখ বন্ধ করে বলবেন, আবার দেখবেন যে কয়টা মিস করছেন কিছু নাকি সব ঠিকঠাক বলতে পারছেন। এইভাবে আপনি চেষ্টা করবেন শেষ করতে। আবারও বলছি, সেম এক্সারসাইজ আপনার জন্য রইল, যে একটা কমপ্লিট প্যাসেজ, এটা প্রথম লাইন পড়বেন, প্রথম লাইন পড়ে আবার চোখ বন্ধ করে বলার চেষ্টা করবেন কি কি পড়ছিলেন, তারপর সেকেন্ড লাইন, এইভাবে পুরো প্যাসেজটা পড়বেন। এই এক্সারসাইজগুলো যদি করেন, কোনো শক্তি নাই আপনার ইংরেজি রিডিংয়ের স্কোর আটকে রাখে। ইনশাল্লাহ আপনি ভালো স্কোর করবেন। ওকে, হিয়ার্স দ্য ফাইনাল স্টেজ। এটা একটু ট্রিকি, বাট কিন্তু যারা অ্যাডভান্সড স্কোর করতে চাচ্ছেন, যাদের স্কোরের টার্গেট হচ্ছে 7 অ্যান্ড অ্যাবাভ, তাদের এটা করা উচিত। এবং এটা যদি আপনি করতে পারেন, ওয়ান্স ইউ ক্যান অ্যান্ড বিকাম অ্যাবল টু ডু দিস, আপনার রিডিংয়ের লেভেলটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। সো আমি রিকমেন্ড করবো যারা হায়ার ব্যান্ড স্কোর পেতে যাচ্ছেন, বিশেষ করে 7 অ্যান্ড অ্যাবাভ, তাদের জন্য এটা করা উচিত। এখানে কাজটা হচ্ছে আপনি অ্যাক্ট লাইক অ্যান এক্সামিনার, আপনাকে এক্সামিনারের মতো করে আচরণ করতে হবে। যদি আপনার যে এক্সারসাইজটা, এটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই ধরনের প্যাসেজ যখন পাবেন, প্যাসেজ যদি আপনার ইয়া থাকে, প্যাসেজের যদি হেডলাইন থাকে তাহলে এক বিষয়, হেডলাইন না থাকলে এক বিষয়। ধরেন এটা তো আমাদের হেডলাইন নাই, হেডলাইন যদি থাকতো তাহলে হেডলাইনকে ঘিরে আপনি প্রথমে 3-4টা কোয়েশ্চেন মাথার ভিতরে তৈরি করে ফেলতেন, এবং পরে পড়ার সময় এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করতেন। অর্থাৎ আপনি কোয়েশ্চেন আগে তৈরি করছেন, তারপরে পড়ে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কি দেয়া যায় কিনা সেটা বোঝার চেষ্টা করছেন। যেমন ধরেন এটাতে তো ইয়া নাই, এই প্যারাগ্রাফটাতে কিন্তু হেডিং নাই, তাই হেডিং থাকলে আমি একভাবে করতাম, যেহেতু হেডিং নাই তারপরেও আমি দেখতেছি এটা অ্যান্ডি মারিকে নিয়ে, তাহলে আমি প্রথমে কোশ্চেন করতে পারি অ্যান্ডি মারি। ওকে, অ্যান্ডি মারি সম্বন্ধে আমি কিছু কোয়েশ্চেন করি। ওকে, তাহলে আমি কোয়েশ্চেন করলাম হু ওয়াজ হি, মানে সে কি করছে, হোয়াট ওয়াজ হিজ অ্যাচিভমেন্ট। আমি আরেকটা কোয়েশ্চেন করলাম, ইজ হি ডিফারেন্ট দেন আদার্স। ওকে, এই 3টা প্রশ্ন আমি বানাইছি, মানে অ্যান্ডি মারি কে, আমি যেহেতু এটার শিরোনাম পাই নাই সেহেতু আমার তথ্যটা লিমিটেড, বাট স্টিল আমি এই 3টা প্রশ্ন করলাম, এবং এই 3টা প্রশ্ন করে এবার আমি পড়বো। এটা পড়ার আগে আমি প্রশ্ন করলাম, এবার পড়বো, পড়ে আমি দেখবো যে এই 3টা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারি কিনা। কোয়েশ্চেন কে করছে, আমি নিজে করছি, অ্যান্সার কে দিবে, আমিই দিব, বাট এইটা থেকে দেখে দেখে দিব। যদি আপনি কোনো জায়গায় শিরোনামমূলক পান, বিশেষ করে আমরা পার্ট বি এবং প্যাসেজ বি এবং প্যাসেজ সিতে গেলে আপনি দেখবেন যে শিরোনামমূলক থাকতে পারে, শিরোনাম থাকলে ওই শিরোনাম দেখেই আপনি কোয়েশ্চেনগুলো তৈরি করে ফেলবেন। কোয়েশ্চেনগুলো তৈরি করে তারপর দেখবেন যে এই কোয়েশ্চেনগুলো পাচ্ছেন কিনা, কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যাচ্ছে কিনা। 3টা 4টা 5টা কোয়েশ্চেন তৈরি করেন, এই কোয়েশ্চেনগুলো ভিতর থেকে বাইর করেন, পরে দেখেন যে এই অ্যান্সারগুলো আপনি পাচ্ছেন কিনা। অ্যান্ড দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আইএলসের কনটেক্সটে ওরা কী ধরনের কোয়েশ্চেন করছে এটা বোঝার চেষ্টা করেন। এভাবে হলে হবে কি, আপনি কোয়েশ্চেন করলেন, তারপর আপনি পড়লেন, আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিলেন, তারপর আইএলসের কোয়েশ্চেন দেখলেন। এই যে টোটাল লুপটা, এই লুপটাতে আপনি ধরে ফেলতে পারবেন আইএলস ঘটনাটা কি ঘটাচ্ছে, আইএলস কিভাবে কোয়েশ্চেন ফরম্যাট করতেছে, আইএলস কোন প্যাটার্নে কোয়েশ্চেন করতেছে, কিভাবে করে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে। যখন এটা বুঝে যাবেন, এটা ডিকোড করাটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে, এবং আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনার মনে হবে যে জাস্ট ইউ আর প্র্যাকটিসিং সামথিং, নাথিং এলস। আজকে যে 5টা সেকশন আমরা নিয়ে কথা বললাম, 5টা প্র্যাকটিস বাসায় করেন, ইটস অ্যান অ্যামেজিং থিং। আপনি 21 দিন বা 30 দিন যদি প্র্যাকটিস করেন, আপনার পুরো রিডিংয়ের গেমটাই চেঞ্জ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।